সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজধানী টেলিভিশনের শিক্ষা বিষয়ক নিয়মিত আয়োজন এডুটকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। আপনারা জানেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা পুনঃপ্রবর্তনের। যেই সিদ্ধান্তটি ইতোমধ্যে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের মধ্যে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের। একদিকে বলা হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়নকে সুসংহত করা যাবে, বলা হচ্ছে শিক্ষার গুণগত মানকে নিশ্চিত করা যাবে। অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে যে এই পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপর একটি অযৌক্তিক এবং অনুপযোগী একটি প্রতিযোগিতার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে এবং তার মধ্য দিয়ে আবার ফিরিয়ে আনা হবে কোচিং বাণিজ্য সংস্কৃতিকে। তো এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, প্রফেসর, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর মনিরা জাহান, প্রফেসর, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাই। তো চলুন আমরা আলোচনা শুরু করি। প্রথমেই প্রফেসর সালাম, আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করেন যে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত, এর পিছনে মূল যুক্তিগুলো আছেন? প্রাথমিকভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আসলে শিশুদের ভর্তি পরীক্ষা কিন্তু কোনোভাবেই আন্তর্জাতিক মহলে এটি গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সবসময় আমরা বলি, এখন আমরা বলছি, ভবিষ্যতে আমরা বলবো যে পরীক্ষা নির্ভর শিক্ষা পদ্ধতি আমাদের দেশে যে দীর্ঘদিন ধরে চলছে, এই পরীক্ষা নির্ভর শিক্ষা পদ্ধতি থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এর মধ্যে আবার ভর্তি পরীক্ষা, সেটি কিন্তু আরেকটি একটা অতিরিক্ত ঝামেলা আমাদের কাছে, অতিরিক্ত বোঝা, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য। এই আলোচনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার সেই সময়ে অভিভাবক এবং যারা স্টেক হোল্ডার্স তাদের এবং যারা আমরা এই শিক্ষা নিয়ে কাজ করি তাদের সকলের উদ্বেগের কারণেই কিন্তু তখন এই ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করবার জন্য সরকার সিদ্ধান্ত নেয় তৎকালীন সময়ে। এবং তারই বিকল্প হিসেবে, মন্দের ভালো হিসেবে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা চালু করা হয়। কিন্তু সেখানেও দেখা যায় নানা রকমের অসুবিধা তৈরি হয়েছে। বাস্তবতা হলো যে লটারির মাধ্যমে যখন ভর্তি পরীক্ষা চালু করা হয় তখন দেখা গেছে যে নানা রকমের দুর্নীতির শুরু হয়েছে। বিশেষ করে নামকরা অনেক বিদ্যালয়ে যে সংখ্যক আসন শূন্য থাকে, ওই সংখ্যক আসনের সকল শিক্ষার্থীকে কিন্তু লটারির মাধ্যমে নেওয়া হয় না। দেখা যায় তার থেকে অনেক সংখ্যায় কম তারা ভর্তি করতো এবং পরবর্তীতে ইন্টারনাল নানা রকমের দুর্নীতির আশ্রয় নিয়ে ডোনেশনের নামে, অনুদানের নামে এবং নানা রকমের বিদ্যালয় উন্নয়নের নামে দেখা যাচ্ছে যে মেধাবী শিক্ষার্থীদের বা লটারির মাধ্যমে আর ওই প্রক্রিয়াটি তখন কার্যকরী থাকছে না। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই মাঝখানে যখন ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, আসার পরে এখন যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, এনারা হয়তো মনে করছেন যে ভর্তি পরীক্ষা, যেহেতু সেই সময় লটারি পদ্ধতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বা অনেক দুর্নীতি সেখানে প্রবেশ করেছে, বা এর বিকল্প হিসেবে কি করা যেতে পারে, আসলে বিকল্প অনেকগুলোই ছিল, অনেক কিছুই আছে। কিন্তু ভর্তি পরীক্ষা নেবার যে সিদ্ধান্তটি সরকার ওই প্রেক্ষিতে নিয়েছেন, সেটা নিয়ে আসলে অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং আসলে সেখানে সমালোচনা এবং অনেক বিতর্ক রয়েছে। আসলে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ভর্তি পরীক্ষা কতটা সায়েন্টিফিক এবং কতটা যৌক্তিক, সেটার সাথে শিক্ষার গুণগত মানের কোনো সম্পর্ক আছে কিনা আদেও, সে বিষয় নিয়ে কিন্তু অনেক রকমের দ্বিমত রয়েছে। এবং তো আমি আপনার কাছে যেতে চাই, প্রাথমিক স্তরে প্রফেসর সালাম যেটা বলছিলেন যে প্রাথমিক স্তরের শিশুদের জন্য ভর্তি পরীক্ষা আসলে কতটা উপযোগী, আদৌ আমরা কি তাতে মানসিক বিকাশে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা সেইটা আমরা ভেবে দেখেছি কিনা, বা আপনি কি মনে করেন? প্রথমত যেটা বলতে চাই যে নেতিবাচক প্রভাব সেটা তো অবশ্যই পড়বে। আমি পরীক্ষা নিচ্ছি মানে আমি শুধু একটা শিশুকে নয়, সেই শিশুর পরিবারটিকে একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছি। আরেকটি যেটি হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা সবসময় চায় যে একটা ভালো স্কুলে আমি আমার বাচ্চাকে দেব। তখন থেকে তাদের যেটা শুরু হয়ে যায় সেটি হচ্ছে বাচ্চাকে যেটা আমাদের এখন যে কথাগুলো হয় যে কোচিং এই দেওয়া বাচ্চাদের, সেই কোচিংয়ে দেওয়া, ভর্তি পরীক্ষার জন্য একটা তাদের প্রস্তুতি যে নেওয়া,
তারপর সেখানে অনেক বাচ্চা যাচ্ছে, যাওয়ার পর সেই বাচ্চাটা চান্স পাচ্ছে না, তার এফেক্টটা কী হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এটা জানতে চাই তাহলে দেখবো যে বাচ্চাটা প্রথমে একটা প্রতিযোগিতায় যাচ্ছে, অসুস্থ প্রতিযোগিতা বলবো, তার মেন্টাল হাইজিনের উপর অবশ্যই সেটা প্রভাব ফেলছে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে অন্যদিকে তাকাই, আমরা ইউরোপের দিকে তাকাই, আমরা ফিনল্যান্ডে দেখবো, সুইডেনে দেখবো যে এই ধরনের কোনো পরীক্ষা তারা কিন্তু নেন না। এই বাচ্চারা কি পড়াশোনা করছে না? নিশ্চয়ই করছে। এখন কিভাবে তারা করছে, তাদের কিছু প্রসিডিউর তারা ফলো করছে। ফিনল্যান্ড কী করছে, তারা কোথায় ফোকাস করছে? তারা ফোকাস করছে যে সমতা, ইনক্লুশন, যাতে সমাজের প্রতিটি বাচ্চা, আমরা বলছি একটা রাষ্ট্রের দায়িত্ব শিশু তাকে শিক্ষার অধিকার রাষ্ট্র দেবে। সেখানে কিন্তু আমরা বলতে পারবো এই যেই অ্যাক্টটা হয়েছিল একসময়, আপনারা জানেন, নো চাইল্ড বিহাইন্ড অ্যাক্ট, যেটা হয়েছে, কোনো শিশুকে আমরা পিছনে পড়ে যেতে দেব না। সেক্ষেত্রে কিন্তু আমি যখন এই যে পরীক্ষাটা নিচ্ছি, সেখানে কিন্তু একটা বৈষম্যের তৈরি হচ্ছে। আমরা শুধু বলছি মেধা মেধা মেধা, তো যেই বাচ্চাটি চান্স পাচ্ছে না সেই বাচ্চাটিকে ব্ল্যাক বক্স কিনা আমাকে জানতে হবে, সে তো কিছু মেধা নিয়ে আসে। তারপরও আসছে যে আমরা যদি বলি স্কুলটি হচ্ছে যে যেটা আমরা খুব ভালো স্কুল, টপ স্কুল বলবো না, ইফেক্টিভ স্কুল। তার কাজ কি? আমি যদি মেধা সম্পন্ন বাচ্চাকেই নিয়ে আসি, আমরা তো অলরেডি বাসা থেকে পড়ে আসছে, তাহলে স্কুলের ফাংশন কি? আমরা যদি স্কুল ইফেক্টিভনেস রিসার্চগুলি দেখি, সেটা কিন্তু হয়েছিল যেখানে 1966 যেখানে কোলম্যান তার রেজাল্ট বলেছে স্কুলের লিটল এফেক্ট আছে বাচ্চাদের উপর, রাদার দেন সেখানে আছে তার ফ্যামিলি, তার বাচ্চার যে অ্যাট্রিবিউটসগুলো, সেটা প্রভাব রয়েছে। আমরা কিন্তু এগুলো ক্ষেত্রে বের হয়ে যেয়ে আমরা মেধা থেকে চলে আসছি। শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণার সাথে এই ভর্তি পরীক্ষাটা আসলে সাংঘর্ষিক। অবশ্যই সাংঘর্ষিক, কারণ আমি তো এখানে ওই যে এভরি চাইল্ড সে যে অ্যাক্সেস পাবে, সেটাকে আমি কি করছি, আমার ইনক্লুশন, আমার ইকুয়ালিটি, এই জিনিসগুলো আমি দিচ্ছি না যখন আমি রেজাল্ট এসে পরীক্ষার ভিত্তিতে যাব। সুতরাং বাচ্চার ভিতরে কি হচ্ছে, যখন চান্স পাবে না, তার কনফিডেন্স কমে যাবে, তার সেলফ কনসেপ্টটা কমে যাবে, নেতিবাচক তৈরি হবে। ডক্টর সালাম, আপনার কাছে আবার ফিরতে চাই। এই যে ভর্তি পরীক্ষার নতুন করে পুনর্প্রবর্তন হচ্ছে, এটা কি আপনার মনে হয় যে কোচিং বাণিজ্যের প্রতি আরও উৎসাহ দিবে বা কোচিং নির্ভরতা বাড়াবে? নিঃসন্দেহে সেটি বাড়াবে। সাথে সাথে সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়, সেটি হলো যেটি শিশুদের মানসিকতার উপর প্রচণ্ড রকমের চাপ পড়বে, এবং আমাদের শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা যেভাবে তাদের শিশুদেরকে ভর্তি করবার জন্য বিশেষ করে কমার্শিয়াল কোচিং সেন্টারগুলোর মুখোমুখি হয় এবং ঝাঁপিয়ে পড়েন, সেটাতে কিন্তু মেন্টাল হেলথ অফ দ্য চিলড্রেন, এটা কিন্তু একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। একই সাথে আমাদের অভিভাবকদের যে উদ্বিগ্নতা, এবং প্রত্যেকেরই কিন্তু খরচ বাড়বে, এবং তারা কিন্তু এমন ঘটনাটি ঘটে যে এই একজন শিশুকে কিন্তু 10টি বা 15টি বিদ্যালয়েও তাদেরকে পরীক্ষা দিতে হয়, যেটি ওই বয়সী শিশুদের জন্য একেবারেই আমি মনে করি যে অগ্রহণযোগ্য। একই সাথে ওই যে যখন সে 10টা বা 15টা স্কুলে ভর্তি পরীক্ষা দিবে, তখন কিন্তু তাকে অনেক সময় এক এক স্কুলের জন্য এক এক ধরনের কোচিং, এক একটা কোচিং সেন্টারের নাম শোনা যায় বাজারে। ওই অভিভাবকেরা তখন ওই কোচিং সেন্টারে তারা স্পেশালাইজড, নানা রকমের সেখানে নেতিবাচক কথা আমরা শুনি, দেখি, এবং এটি বাস্তবতা দেখেছি আমরা অতীতে, ভবিষ্যতে নিশ্চয়ই তাই হবে। ফলে একজন অভিভাবকের কিন্তু তার শিশুকে নিয়ে একটি কোচিং সেন্টারে গেলে হচ্ছে না, একাধিক কোচিং সেন্টারেই যেতে হবে। এইটা আবার সরকার নিজেই ঘোষণা করেছে যে তারা কোচিং এবং গাইড এগুলো তারা অনুৎসাহিত করতে চান, কিন্তু একই সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে যে এদিকে আপনি শিশুদের ভর্তি পরীক্ষা চালু করছেন, আবার ওদিকে আবার বলছেন যে শিশুদের যখন ভর্তি পরীক্ষা চালু করবেন তখনই তো আপনার কোচিং বাণিজ্যটা বেড়ে যাবে, এবং কোচিং সেন্টারের প্রতি আমাদের অভিভাবকের আবার ঝুঁকে যাবে, এবং আমাদের শিক্ষার্থীদের উপরেও কিন্তু মানসিকভাবে চাপ পড়বে। যদিও ওই বয়সী শিক্ষার্থীদের জন্য সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না। আমাদের সাংবিধানিকভাবেই রাষ্ট্র দায়বদ্ধ 17 ক, খ এবং গ ধারা অনুযায়ী একজন শিশুকে তার মৌলিক শিক্ষা নিশ্চিত করবে, অবৈতনিক এবং একমুখী এবং গণমুখী সকল শিশুর জন্য। তাহলে আমি যখন তথাকথিত নাম করা বিদ্যালয়, এই ধারণাটি আগে সরকারের কিন্তু বাদ দিয়ে দেওয়া উচিত, এবং আমাদের সমাজে এটা যেটা সৃষ্টি হয়েছে এটা আগে বাদ দিয়ে দেওয়া উচিত। সরকারের যেটা ফোকাস করা উচিত, সকল বিদ্যালয়কেই নাম করা বিদ্যালয় হিসেবে গড়ে তোলা। এবং এই ক্ষেত্রে আমরা যে স্কুল ক্যাচমেন্ট এরিয়া, স্কুল ম্যাপিং এর যে ধারণাটা, সেইটা আমরা গভর্নমেন্টের সাথে একটু আরো উৎসাহিত করতে পারি কিনা, এই জায়গাটাকে ফোকাস, সেটি অপরিহার্য হয়ে গেছে এখন। বিশেষ করে আমরা যদি ভর্তি পরীক্ষা নিতে চাই, তাহলে তার একমাত্র প্রধান সুযোগ এবং উপায় হবে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, এবং ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যে সমস্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং যারা আমরা রাজস্ব খাত থেকে বেতনভুক্ত মানুষ, তাদেরকে আসলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ব্যাপারটি নিশ্চিত করা। আমাদের বিশেষ করে শহর অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সবচেয়ে বেশি
নেতিবাচক অবস্থায় আছে এবং খারাপ অবস্থার মধ্যে আছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কেউ ভর্তি হয় না। এই তথাকথিত নামকরা বিদ্যালয়গুলো হলো সব ওই এমপিওভুক্ত প্রাইভেট স্কুল। এই ধারণা থেকে আসলে সরকারকে আমি মনে করি যে বের হয়ে আসাটা জরুরি ছিল। যতটা না তারা গুরুত্ব দিচ্ছে ভর্তি পরীক্ষার উপরে, ভর্তি পরীক্ষা তাদের গুরুত্ব না দিয়ে তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে টার্গেট করে সমান সুযোগ সুবিধা তৈরি করে শিক্ষক সংখ্যা এবং পদ বাড়িয়ে ওই সমস্ত বিদ্যালয়গুলোতে যদি শিক্ষার গুণগত পরিবেশ বৃদ্ধি করা যেত এবং সেখানে যদি ভর্তি নিশ্চিত করা যায় ওই অঞ্চলের মানুষের সন্তানদের, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা, বিশেষ করে ঢাকা শহরের জ্যাম থেকে শুরু করে অনেক সমস্যার সমাধান হবে। একজন শিশুর বাসা উত্তরা, কিন্তু সে পরীক্ষা দিতে আসে ইকারনেসাই, তার বাসা হয়তো কারোর বাসা হলো নারায়ণগঞ্জ, সে পরীক্ষা দিতে আসে বাংলাদেশ রাইফেলসে, এবং নামকরা সেখানে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিতে, ফলে ধানমন্ডিতে সব গাড়ি উপচে পড়ে। এই যে প্রক্রিয়াটি বা পদ্ধতি, এটা টোটালি আসলে অসুস্থ। সরকারকে ওই দিকে দৃষ্টি দেওয়া দরকার ছিল, বরং ভর্তি পরীক্ষা আর প্রচলন না করিয়ে, এবং আমি মনে করি সরকার পরোক্ষভাবে কোচিং সেন্টারগুলোকে উৎসাহিত করছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার একটু বিরতিতে যাব, ফিরছি অল্পক্ষণে। মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এলাম এডুটক অনুষ্ঠানে। আমি এবার যেতে চাই প্রফেসর ডক্টর মনিরা জাহান আপনার কাছে। আপনি কি মনে করেন যে এই যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে কিনা? অবশ্যই। আপনি দেখেন, যখন ভর্তি পরীক্ষা নেবে তার সাথে আমার অন্যান্য অনেক কিছু এটা আনুষঙ্গিক বিষয় রয়েছে, যে আমরা প্রফেসর সালামের কাছ থেকেও শুনেছি, যে উনি একটা অলরেডি বলে দিয়েছেন ক্যাচমেন্ট এরিয়াতে হলে এই জিনিসগুলো আমরা কিন্তু রোধ করতে পারতাম। তো এখানে কারা চান্স পাবে, বিষয়টি হচ্ছে আপনি যদি চিন্তা করে দেখেন, যারা ভালো সাপোর্ট পেয়েছে, পারিবারিক এর সাপোর্ট সেটা বলেন, কোচিংয়ের সাপোর্ট যেটা পেয়েছে, যখন এই সাপোর্টগুলোর মাধ্যমে একটা বাচ্চা পরীক্ষায় বসে, আর যে কোনো সাপোর্ট পাচ্ছে না বা আসলে তার ধারণাই নেই আমি পরীক্ষাতে বসবো কি, আমাকে জেনে যেতে হবে। তো এতে হচ্ছে কি, অনেক বাচ্চার যে আমরা বলছি শিক্ষা অধিকার, সেই বাচ্চাটা কিন্তু তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। শুধু মেধাকে আমরা একটা পয়েন্টকে আমরা গুরুত্ব দিচ্ছি, মেধা, এবং সেটাই এখানে যেটা মূল্যায়ন করছি শুধুমাত্র মেধা। একটা শিক্ষার্থী কিন্তু অনেক দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে, যার অন্য দক্ষতাগুলোকে আমরা কিন্তু এখানে দেখছি না। তার মানে তার ইকুইটির যে জায়গাটা, সেই জায়গাটা একদমই উপেক্ষিত থেকে যাচ্ছে থাকছে। সুতরাং এভাবে তো বৈষম্য হচ্ছে। এবং শিশুর যে মেধাগুলো আছে, আমরা বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, একটা শিশুকে যে আমি বিকশিত হওয়ার যে সুযোগ রাষ্ট্র দেবেন, সেটা থেকে শিশু বঞ্চিত হচ্ছে। তা সেভাবে তো বৈষম্য তৈরি হচ্ছে। এবং প্রফেসর সালাম আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সংবিধানের সেই বাধ্যবাধকতার কথা, সেই জায়গাটাও তো আসলে আমরা তাহলে উপেক্ষা করছি। ধন্যবাদ। প্রফেসর সালাম, আপনি যদি একটু বলেন যে ভর্তি পরীক্ষা কি সত্যি শিক্ষার মান নির্ধারণে সহায়ক হতে পারে? ভর্তি পরীক্ষা না, যে কোনো পরীক্ষাই কিন্তু শিক্ষার গুণগত মানের নিশ্চয়তা বিধান করতে পারে না এবং করে না। ইভেন ইন্টারন্যাশনাল যে টেস্টগুলো আছে, সেই ইন্টারন্যাশনাল টেস্টের যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, সেই টেস্ট বা অ্যাসেসমেন্ট টুলস কিন্তু আমরা ব্যবহার করি না। আমাদের এখানে ভর্তি পরীক্ষার তথাকথিত যে প্রশ্ন হয়, এটি আমাদেরকে আবার শিক্ষার্থীদের কিন্তু ওই মুখস্থ বিদ্যার দিকে ঝুঁকে দেবে। তার বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, পাখির নাম কি, এর বাইরে তো আমরা যেতে পারিনি এখন পর্যন্ত। এবং আমাদের এই যে কোমলমতি শিশুরা যাদের অসুবিধা আরেকটা হয়, সেটা হলো যার বয়স 6 বছর, তার হয়তো প্রথম শ্রেণীতে ভর্তি হবার কথা, কিন্তু তার অভিভাবকেরা তার সন্তানকে ভালো একটা তথাকথিত ভালো স্কুলে ভর্তির নামে 8-10 বছরের শিক্ষার্থীকেও তারা আবার প্রথম শ্রেণীতে পরীক্ষা দেওয়ায়। ফলে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতাটা তৈরি হয়, অর্থাৎ 6 বছরের শিশুর সাথে কিন্তু 10 বছরের শিশুর একটা কম্পিটিশন তৈরি হয়। এবং এই কম্পিটিশন তৈরি হবার কারণে যেটি হয়, সেটি হলো যে আমার একই রাষ্ট্রে সকলেই তো আমার কাছে সমান, সকল শিশু সমান, এবং সকল শিশুই একটা সমান মানের গুণগত শিক্ষা পাবে, বিশেষ করে মৌলিক শিক্ষা পাবে। সেই ধারণাটা এখানে তৈরি হচ্ছে না, সেই ধারণাতে কিন্তু এখানে বিচ্যুত হচ্ছে। এবং এই যে ভর্তি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় যে কোশ্চেন হয় বা যে প্রশ্ন হয়, এটি কোনোভাবে জাতীয় মানসম্পন্নও না, এটি আন্তর্জাতিক মানদণ্ডে তো কোনোভাবেই এটাকে বিবেচনা করা যাবে না। এটা একেবারেই তথাকথিত ট্রেডিশনাল প্রশ্নের যে পদ্ধতি এবং রিকলটা 100% রিকল টাইপ কোশ্চেন। আমরা যদি 3টা ডোমেইনের অ্যাসেসমেন্ট চাই যে আমার একজন শিশুর মধ্যে সেই পটেনশিয়ালগুলো আছে কিনা, একটা মাত্র ডোমেইন কগনিটিভ ডোমেইন, কগনিটিভ ডোমেইনের আবার কগনিটিভ ডোমেইনের যে 6টা সাবডোমেইন,
সেই 6টার মধ্যে কিন্তু যাওয়া হয় না, শুধুমাত্র প্রথমটা নিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষাগুলো হয়। আন্ডারস্ট্যান্ডিংটার জায়গাটাই কিন্তু আমরা যেতে পারি না এই শিশুদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে আমরা দেখেছি বিগত সময়ে। একই সাথে সাইকোমোটর ডোমেনের কিছুই নাই, সেই একই সাথে অ্যাফেক্টিভ ডোমেইনের কোনো মূল্যায়নের কোনো সুযোগই নাই। কিন্তু একটা শিশু জন্মের পর থেকে তার পটেনশিয়ালিটির মধ্যে তো সবই থাকে। তাহলে আমরা যদি এই মূল্যায়ন পদ্ধতিতে বা এই অ্যাসেসমেন্টের মধ্যে যদি আমরা মনে করি যে একজন শিশুর প্রকৃত পটেনশিয়াল আমরা অ্যাসেস করতে চাই, তাহলে এই প্রচলিত যে প্রশ্নপত্র বা প্রক্রিয়া এটা একেবারেই অগ্রহণযোগ্য। সেইখানে আমি বলবো যে এটা কোনোভাবেই শিক্ষার গুণগত মানের নিশ্চয়তা বিধান করে না, বরং আরও একটা অসুস্থ প্রতিযোগিতা এবং অসুস্থ একটা ধারণাই আমরা আসছি। আমি মনে করি যে একই সাথে এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা না, সাথে শিশুদের অনেক অ্যাক্টিভিটি সাইকোমোটর ডোমেইনের ভিতরে আসতে পারে। একই সাথে তাদের অ্যাফেক্টিভ ডোমেনে মন মানসিকতা তার অবস্থান বোঝার জন্য আমরা যেখানে আমরা কিন্তু স্কেল ব্যবহার করতে পারি, টেস্ট যদি আমরা এই ভর্তি পরীক্ষাটাই রাখি, যদি আমরা ভর্তি পরীক্ষা রাখতে চাই এবং প্রকৃত অর্থে যদি শিশুদের পটেনশিয়াল যাচাই করতে চাই, তাহলে এই প্রচলিত প্রশ্ন প্রক্রিয়া বা পদ্ধতি পরিবর্তন করা অপরিহার্য। এবং যে পদ্ধতিতে এটি করা হচ্ছে সেটি আসলে কোনোভাবেই আমাদের পরবর্তীতে তাদের শিক্ষার গুণগত মানের কোনো নিশ্চয়তা বিধান করে না। কারণ ভর্তি পরীক্ষা কখনোই তার লার্নিং আউটকাম প্রথম শ্রেণীতে যেটা টার্গেট সেটা অ্যাচিভমেন্টের নিশ্চয়তা দেয় না, ক্লাস 2-এরটা নিশ্চয়তা দেয় না, ক্লাস 3-এরটা নিশ্চয়তা দেয় না। আমরা জানি যে গবেষণায় ফলে দেখা গেছে পঞ্চম শ্রেণী যারা পাশ করে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর দক্ষতাও তারা অর্জন করে না। জি, ধন্যবাদ প্রফেসর সালাম। আমরা ফিরতে চাই ডক্টর মনিরা জাহানের কাছে। এই যে প্রফেসর সালাম যেই কথাগুলো বললেন, এর প্রেক্ষিতে এই পুনঃভর্তি প্রক্রিয়া বা পরীক্ষা পুনঃপ্রবর্তনের চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? কিছু চ্যালেঞ্জ কিন্তু প্রফেসর সালামের বক্তব্যে চলে এসেছে। যেমন এই যে বলা হচ্ছে আমরা পরীক্ষা যখন নিয়েছি শুধু আমরা যে ডোমেইনগুলো চিন্তা করছি না, আমরা শিশুকে শিক্ষা দিয়ে তার তো পুরো একটা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য, তো সেই ডেভেলপমেন্টের শুধু একটা জায়গাকে আমরা টাচ করছি। এবং যেখানে করছি উনি বলেছেন আমরা যেহেতু কগনিটিভ এরিয়াতে আমরা টাচ করছি, সেখানে সবগুলো জিনিস আমরা দেখছি না। আর বাচ্চাদের কিন্তু শুধু তো মেমোরাইজেশন দেখলে হবে না, বাচ্চাদের যে আদার্স যে সাইকোমোটর ডেভেলপমেন্ট, তার এফেক্টিভ যে এসে কথা এরিয়ার কথা বলা হচ্ছে, আমরা সেটা দেখছি না এবং এটা আসলে দেখা সম্ভবও নয়। কারণ আপনি আমার পপুলেশনের কথা চিন্তা করেন, আমার কত প্রাইমারি শিক্ষার্থী পরীক্ষা দেবে তার কথা চিন্তা করেন, সে কথা চিন্তা করলে আমরা কিন্তু ওভাবে যেতে পারছি না। আর যদি পরীক্ষা দিতে চাই, এখানে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। প্রথমে আমরা তো কোচিংয়ের কথা বলেছি, এরপর আসেন বিদ্যালয়গুলিতে যারা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট তারা কী হবে, এখানে প্রশাসনিক কিছু সমস্যা রয়ে গেছে। যেমন এই প্রশ্নপত্র যেটা, এটা আমরা দেখি একটা খুব কমন একটা ব্যাপার, প্রশ্নপত্র ফাঁস, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অনেক রকমের দুর্নীতি এটার সাথে আছে, আমরা সেইখানেও আর এক বাণিজ্য শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে শিক্ষার কোয়ালিটি এডুকেশন বলছি, এটা আসলে অ্যাডমিশন টেস্টে কোয়ালিটি এডুকেশন হবে না, কোয়ালিটি এডুকেশন আসবে স্কুল একটা বাচ্চাকে কিভাবে সামনে এগিয়ে নিয়েছে। যদি স্কুলটা তাকে নিয়ে যেতে পারে তাহলে বলবো যে স্কুলটাও আসলে কোয়ালিটি এডুকেশন দিতে পারছে বলেই কোয়ালিটি এডুকেশন সে পাচ্ছে। আমার কাছে সেটা মনে হয়। আমরা ফিরছি প্রফেসর সালামের কাছে। ডক্টর সালাম, আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তটা আসলে সাময়িক, নাকি এইটাই দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পরীক্ষার পুনঃপ্রবর্তন? আমি মনে করি যে এটি আসলে সাময়িক এবং দীর্ঘমেয়াদী কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। কারণ এটি সাময়িক সমাধান হলেও সেটি তো আসলে স্বাভাবিক বা সুস্থ কোনো প্রক্রিয়া না, এবং এটা দীর্ঘমেয়াদী হবার তো প্রশ্নই ওঠে না। যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে গুণগত মানের নিম্নগামিতা, এটা তো রয়েই গেল এবং আমরা সেই অসুস্থ প্রতিযোগিতার মধ্যেই ঢুকছি। সাময়িকভাবে এটি লটারি আমি মনে করি যে বরং মন্দের ভালো ছিল। কারণ হলো যে শিশু এবং অভিভাবক এবং এরা সকলেই অন্তত এক ধরনের মানসিকভাবে কিন্তু তারা কিছুটা চাপমুক্ত ছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটি সাময়িকভাবে আবার লটারিতে ফিরে না গিয়ে হলেও অন্য কোনো প্রক্রিয়ায় যদি এটা সমাধান করা যায়, এবং আসলে অনেক রকমের সমাধান রয়েছে এবং আছে, তো আমি মনে করি এটি আসলে সাময়িক সমাধান হিসেবে এটি গ্রহণযোগ্য নয়, এবং এটা দীর্ঘমেয়াদেতে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তো আমরা যদি আপনার কাছ থেকে সাজেশন চাই যে লটারি অথবা ভর্তি পরীক্ষা অথবা অন্য কোনো বিকল্প, তার মধ্যে আপনি কোনটাকে সাজেস্ট করবেন? আপাত দৃষ্টিতে লটারি হলো মন্দের ভালো, কিন্তু ভর্তি পরীক্ষা শিশুদের জন্য কোনোভাবে এটা আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য না, এবং সেটা আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যের সাথেও কিন্তু সাংঘর্ষিক, এবং আমাদের শিশুদের বিকাশের সাথেও সেটা সাংঘর্ষিক।
এবং বিশেষ করে যে অসুবিধাগুলো হয় সেটি হলো আমাদের অভিভাবকদের উপরে কিন্তু অর্থনৈতিক মারাত্মক চাপ পড়ে এবং তারা একই শিক্ষার্থীর জন্য আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেম কাজটি করে। আমরা চেষ্টা করেছি অনেকবার, বিগত সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়া যায় কিনা। আর এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যেটি হয় বিদ্যালয় কেন্দ্রিক পরীক্ষা হয়, সুতরাং প্রশ্নগুলো হয় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো এই প্রশ্নগুলো প্রণয়ন করেন। ফলে আমার যেটা পরামর্শ সেটি হলো যে অবশ্যই সরকারের উচিত এখনই না লটারি না ভর্তি পরীক্ষা, ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক যে শিশুর সেন্সাস, এই সেন্সাসকে নিশ্চিত করে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের বরং বরাদ্দ বৃদ্ধি করা উচিত, টার্গেট করে যে সমস্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে শহর অঞ্চলে অনেক তথাকথিত নাম করা স্কুল যে জায়গাগুলোতে আছে, সেখানে সরকারের উচিত কিছু বিদ্যালয় গড়ে তোলা এবং যে বিদ্যালয়গুলো আছে সেগুলোর আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি আকৃষ্ট করা উচিত এবং তার জন্য সরকারের যা করণীয় তাই করা উচিত। এবং সেটা করলে এই ধরনের যে ধারণা এবং এই ধরনের যে প্রচলিত প্রক্রিয়া, এটা কিন্তু তখন আর ফাংশন করবে না। এবং তখন ওই সমস্ত বিদ্যালয়গুলো যদি বিদ্যালয় ভিত্তিক শিক্ষণ শেখানো কার্যক্রম নিশ্চিত করতে পারে, তাহলে শিক্ষার গুণগত মানের এবং আমাদের শিশুদের কিন্তু বিকাশে ওই সমস্ত বিদ্যালয়ের শিক্ষণ শেখানো কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। ও শুধুমাত্র লার্নার একটা ব্যাংকিং সিস্টেমের মতো বক্স হিসেবে পরিগণিত হবে না। এবং এই নামকরা স্কুলে যখন মেধাবী শিক্ষার্থীদের যাচাইয়ের নামে এই ধরনের ঘটনা ঘটে, তখন আসলে দেখা যায় যে অন্যান্য ফ্যাক্টরগুলো আমাদের শিক্ষার্থীদের উপরে প্রভাব ফেলে বেশি এবং অন্য শিশুরা কিন্তু বৈষম্যের শিকার হয়। এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমি মনে করি সরকারের উচিত ক্লাস্টার ওয়াইজ ভাগ করে এক একটা অর্থ বছরে এক একটা অঞ্চলের বা এক একটা সিটি কর্পোরেশনের বিদ্যালয় উন্নয়নের দিকে নজর দেওয়া, এবং তাতে করে এই ধরনের প্রতিযোগিতাটা অনেক কমে আসবে এবং আমাদের শিক্ষার গুণগত মান ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ। আপা, আপনার কাছেও সেম প্রশ্ন, যে আপনার কি মনে হয় এই লটারি বা ভর্তি পরীক্ষা নাকি অন্য কিছু বিকল্প প্রস্তাব, যেমন প্রফেসর সালাম বললেন যে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক বিদ্যালয় উন্নয়নের দিকে জোর দেওয়া, আপনি কি মনে করেন? আমি আসলে প্রফেসর সালামের সাথে একমত পোষণ করছি, কারণ এত ছোট বাচ্চাদের অসুস্থ প্রতিযোগিতায় ফেলা উচিত নয়, তাদের মেন্টাল ওয়েলবিংয়ের কথা যদি চিন্তা করি। আর আমি যদিও উন্নত দেশগুলোতে দেখি, তারা কিন্তু ক্যাচমেন্ট এরিয়াতেই বাচ্চাগুলো নেয়, তার রাইট আছে সেই ক্যাচমেন্ট এরিয়া সেই স্কুলটিতে যাওয়ার। কিন্তু এখন আমাদের ক্যাচমেন্ট এরিয়াতে আমরাই দেখবেন যে আমাদের বাচ্চা, আমার ক্যাচমেন্ট এরিয়াতে যে স্কুল আছে সেখানে বাচ্চাকে পাঠাবো না। আমি বলছি যে এই স্কুলটি হয়তো ভালো করছে না, শিক্ষার্থীরা ভালো ফলাফল, অনেক স্কুলের হয়তো অভিভাবক খবরই জানেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থীদের যে প্রাথমিক বিদ্যালয়, তো অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় অলরেডি আমরা জেনে গেছি যে স্কুলগুলোতে আমরা পাঠাতে চাই না। আমরা অনেক প্রাইভেট স্কুল আসছে, অনেক কিন্ডারগার্টেন আসছে, সেখানে বাচ্চাদের পাঠাই যে ভালো এডুকেশন করে পাবে। সুতরাং আমার মনে হয় ক্যাচমেন্ট এরিয়াতে যদি আমি দিয়ে দিই যে এই বিকল্প হিসাবে কোনো লটারি বা কোনো পরীক্ষা থাকবে না, তাহলে প্যারেন্টসরা ওখানে বাচ্চাদের পাঠাবে। এবং যদি সেখানে পাঠায়, আমাদের কাজ হচ্ছে যে স্কুলটিকে কীভাবে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, স্কুল ইমপ্রুভমেন্ট, একটা স্কুলের দেখা যায় একটা স্কুল আছে একতলা দুতলা বিল্ডিংয়ের মধ্যে, তার খেলার মাঠ নেই, কিন্তু বাচ্চাদের আমরা তো শুধু এখানে পড়াই না, তার যেহেতু আমি বলছি হলিস্টিক ডেভেলপমেন্ট, তার যে ফিজিক্যাল, তার যে সোশ্যাল ডেভেলপমেন্টগুলো, সেগুলো কিন্তু ওই একতলা দুতলা বাড়িটার মধ্যে হয় না। কিন্তু আবার অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে পড়ে আছে, সামনে মাঠ আছে, ওখানে ছাত্র নাই, আমরা পাঠাচ্ছি না। সুতরাং এগুলো চিন্তা করে আমরা বাচ্চাদের ক্যাচমেন্ট এরিয়াতেই দেবো। বাচ্চাদের বিশেষ করে প্যারেন্টসদের যে অ্যাংজাইটি, সেটা থেকে তাদের মুক্ত করতে পারি, বাচ্চাদের এই অসুস্থ প্রতিযোগিতা থেকে মুক্ত করতে পারি, তাদের কনফিডেন্স লেভেলটাও যাতে নষ্ট না হয়ে যায়, সেলফ কনসেপ্টটা যাতে নষ্ট না হয়ে যায়, সেগুলো আমরা দেখতে পারি। একই সাথে আমরা যেটা করতে পারি, তখন আমরা বুঝবো যে প্রত্যেকটা স্কুলে একই রকমের ধরনের যে সুযোগ সুবিধা, সেটা গভর্নমেন্ট নিশ্চিত করতে পারছেন কিনা। করলে স্কুল ইমপ্রুভমেন্ট করলে বাচ্চারা অটোমেটিক তারা এডুকেশনটা পাবেন, কোয়ালিটি এডুকেশন পেয়ে যাবে। তার মানে এই জায়গাটাই গভর্নমেন্টেরও একটা খুব বড় ধরনের দায়িত্ব আছে। শুধুমাত্র কয়েকটি ফোকাসড স্কুলের উপর জোর না দিয়ে, বরং যতগুলো স্কুল আছে এই দেশে বা এই শহরে, সেই সবগুলোর স্কুলকে সমন্বিতভাবে আরও কত উন্নত করা যায় এবং সেইগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেই জায়গাটাই গভর্নমেন্ট আর ফোকাস করতে পারেন এবং তার রিসোর্স অ্যালোকেট করতে পারেন। প্রফেসর সালাম, শেষ প্রশ্ন আপনার কাছে। আপনাকে যদি এই মুহূর্তে, আপনারা দুইজনই আসলে দীর্ঘমেয়াদে স্কুল ক্যাচমেন্ট এরিয়ার
স্কুলগুলোকে গিয়ার আপ করার কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে যদি মানে সাময়িক কোনো একটা সমাধানের কথা বলা হয়, সেই জায়গাটায় আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আমি প্রথমে গুরুত্ব দেবো ওইটা যে আসলে আঞ্চলিক ভিত্তিতে, বিশেষ করে আমাদের সরকারি এবং রাজস্ব খাত থেকে আমরা যারা বেতনভুক্ত, আমাদের এখানে সবচেয়ে বড় অসুবিধাটা হয়েছে যে যারা পলিসি মেকার এবং যারা আমরা এগুলো নিয়ে কাজ করি এবং কথা বলি, আসলে আমাদের একটা শ্রেণীর স্কুল আছে যারা একেবারেই বঞ্চিত। এবং যদি আমি স্পেসিফিক্যালি বলি যে ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়ের যে পরিস্থিতি, যে পরিবেশ, অথচ সরকারের সেখানে নেই কি, সরকারের সেখানে শিক্ষক আছে, সরকারের সেখানে ভবন আছে, সরকারের সেখানে বাজেট আছে, বরাদ্দ আছে, কিন্তু আপনি দেখেন একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু ঢাকা শহরে নাই নাম করা, যেখানে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের ভর্তি করতে চায়। সরকারের প্রথমেই উচিত এরকম স্কুল ম্যাপিং করে তার স্কুল ডেভেলপমেন্ট বা স্কুল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়া উচিত। অন্তত এক বছরে যদি আমি 100 স্কুল টার্গেট করি, এটি সরকারের জন্য কোনো কাজই নয়। ওই 100 স্কুলকে আগে ডেভেলপ করবো এবং 100 স্কুল আমি হয়তো 8টা সিটি কর্পোরেশন এরিয়া থেকে আমি বেছে নিব, হয়তো 10টা করে স্কুল বা 15টা করে স্কুল, এবং এটি একটা অর্থ বছরই যথেষ্ট, পরের অর্থ বছরে সেগুলো স্কুলকে একটি স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের বিদ্যালয়ে পরিণত করা। এবং এই কাজটা আমি প্রথমে এই কাজটিই করব। এবং তখন আমাদের এই যে তথাকথিত যে ট্র্যাডিশন ভালো স্কুল, এই ধারণাটি আমি আগে ভেঙে ফেলবো। এটি হবে আমার প্রথম কাজ। এবং এটা আমি হয়তো মিডিয়া সহায়তা নিব, আমি হয়তো বিশেষজ্ঞদের সহায়তা নেব, আমরা হয়তো অভিভাবকদের মধ্যেও সচেতনতা তৈরি করব। এবং সেটা করতে পারলে আমাদের যে অসুবিধাটা হবে সেটা হলো যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নততর শিক্ষা প্রক্রিয়ার মধ্যে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত হলেই মাধ্যমিক, এবং অনেক স্কুল আছে কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় একসাথে, সেই সমস্ত বিদ্যালয়গুলোকে বেছে নিয়ে, যেমন সরকারের এবং আমরা জানি যে কথা হচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন ধরে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকেই প্রাথমিক বিদ্যালয় কিন্তু 8ম শ্রেণী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা সরকারের অনেক দিনের। এবং এই স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানটা যদি করে সরকার, তাহলে কিন্তু সেটিও অনেক বেশি সহজ হয়ে আসবে। এবং সেটাই আমি মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি হলে এই কাজটি করতাম। দ্বিতীয়ত যে বিষয়টি আমি করতাম, আয়ের এবং সামর্থ্যের ভিত্তিতে আমাদের অভিভাবকদেরকেও ভাগ করা। এবং আয়ের ভিত্তিতে কিন্তু, সামর্থ্যের কারণেও কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক সুযোগ সুবিধা বৈষম্য ঘটে। যে পিতার আয় অনেক বেশি, তার সন্তান কিন্তু অনেক বেশি সুবিধা পাচ্ছে। আমাদের সরকারের কাছে কিন্তু কোনো ডেটাবেজ নাই। ডেটাবেজ না থাকবার কারণে যে অসুবিধাটি হচ্ছে, যেখানে সরকার কোথায় তাহলে সবচেয়ে বেশি বরাদ্দ দেবে, বেনিফিট দেবে, যে শিশুটির প্রয়োজন সাপোর্ট বা ফ্যাসিলিটিস, তার কাছে সরকারের বেশি সহায়তা দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যে অসুবিধা হচ্ছে, যার টাকা আছে, যার অর্থ আছে, যার বৃত্ত আছে, যে অভিভাবকের, তার সন্তানের অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে, অনেক তথাকথিত নামকরণ না হলে ডোনেশনের নামে হলে সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমি চাই এগুলো বন্ধ করা উচিত রাষ্ট্রের পক্ষ থেকে। ধন্যবাদ ডক্টর সালাম। আমরা ডক্টর মনিরুল জাহান, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইব, সেম কোশ্চেন, যে এই মুহূর্তে আসলে সরকারের কী করণীয় হতে পারে? সালাম কয়েকটির উদাহরণ দিলেন, আপনার কি মনে হয়? আচ্ছা, আমরা এখন প্রথম হচ্ছে যে আমরা ভর্তি পরীক্ষায় যাব নাকি লটারিতে যাব বা অন্য কোনো বিকল্প হিসাবে আগে বলে দিয়েছি যে প্রত্যেক শিশুর রাইট যদি আমি চিন্তা করতে চাই, তাহলে ক্যাচমেন্ট এরিয়াতে চিন্তা করব। আরেকটি বিষয় বলবো, যে এখন আপনি যদি দেখেন যে স্কুলগুলোর দিকে তাকান, অনেক স্কুল আছে, অনেক ভালো স্কুল, আপনি দেখবেন সেখানে আমাদের প্রথমেই বলি যে আমার শিখুন, যে কোয়ালিটি এডুকেশন যেটা বলছি বা এফেক্টিভ টিচিং যেটাই বলছি, আমার ক্লাস সাইজটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি ভালো স্কুলে গিয়ে দেখবেন একটা স্কুলে ক্লাস সাইজ কিন্তু 1:70। আপনি যদি একটু পিছন দিকের স্কুলগুলো যেয়ে দেখবেন সেখানে ছাত্র নাই। তো এই জিনিসগুলো, এই বাধা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে প্রথমেই আমরা ক্যাচমেন্ট আমার আগেই বলে দিয়েছি, এবং সেইখানে আমরা চিন্তা করে দেবো যে বলছে যার অবস্থা ভালো আছে তাকে আমরা, সে ভালো সুযোগ পাচ্ছে, সে ভালো করছে, সেখানেও আমাদের দেখতে হবে, যেহেতু আমরা সবাইকে অ্যাক্সেস দিচ্ছি, আবার সেখান থেকে যেন প্রত্যেকটা শিশু, একটা স্কুল যদি প্রত্যেকটা শিশুর উপর ইম্প্যাক্ট ফেলতে পারে এবং তারা মোটামুটি সমানভাবে প্রোগ্রেস করতে পারে, তাহলে আমি বলবো সেই স্কুলটি ইফেক্টিভ স্কুল। এবং সরকারকে সেভাবেই আমাকে দেখতে হবে। স্কুল টু স্কুল যে ভ্যারিয়েশনগুলো হয়, আমি একটু গবেষণার আলোকে যদি একটু বলতে চাই, যেমন আমি যে গবেষণাটা করেছিলাম সেখানে দেখেছি বাংলাদেশের স্কুলগুলো 42% ভ্যারিয়েশন হয় স্কুলে, এবং এটা উন্নত বিশ্বের সাথে যদি আমি তুলনা করি, সেখানে দেখবো উন্নত বিশ্বে 8 to 12%, সেখানে 42% কিন্তু অনেক ভ্যারিয়েশন স্কুলে। এখন এই যে ভ্যারিয়েশনটা, এটা কিন্তু মানে আমি বলবো না যে এটা অতিমাত্রায় কিছু, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এরকমই ভ্যারিয়েশন হয়। এটা প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বা আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমাদের এই সুযোগগুলো পাই না। সেটার সাথে সাথে তো আছে আমি কাদেরকে টিচার হিসেবে নিয়োগ দিচ্ছি,
একটা ভালো টিচার কিন্তু একটা ভালো, আমরা ধরে নিই তার শিক্ষণ যে দক্ষতা সেটা দিয়ে শিক্ষার্থীদের অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। আরেকটি জিনিস হচ্ছে যে শিক্ষার্থীরা, আমরা পরীক্ষা 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 ওই যে বলি না, কান নিয়েছে চিলের পিছন না দৌড়ে আমরা ওই যে ভালো স্কুলের পিছনে দৌড়াচ্ছি। আসলে এই যে বাচ্চাটাকে যে আমরা যে ভালো করব, শিক্ষণ দিব, বাচ্চা এই বয়সের বাচ্চাদের আসলে আমরা পরীক্ষা না দিয়ে আসলে বাচ্চাদের কি একটা জয়ফুল লার্নিং বলছি আমরা আর কি বলছি, স্বতঃস্ফূর্তভাবে শিখবে, ইনোভেশনের মাধ্যমে শিখবে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি এবং এই বিষয়গুলোর মধ্যে যারা স্টেক হোল্ডার অ্যান্ড যারা পলিসি মেকিংয়ে আছে তারা নিশ্চিত করতে পারেন, আমি আশা করছি আমাদের বাচ্চারা ভালো এডুকেশন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যে পরীক্ষা পুনঃপ্রবর্তনের যে বিষয়টি, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে শিশুর সক্ষমতা বা শিশুর মেধাকে যেমন আমরা গুরুত্ব দেব, ঠিক তেমনিভাবে শিশুর যে সমতা বা ইকুইটির যে জায়গাটা, সেই জায়গাটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন কোনো পর্বে আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।